প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। একটু ফ্ল্যাশব্যাকে দেখতে গেলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত বছরের 25 ডিসেম্বর দেশে ফিরবার বেশ অল্প কয়েকদিন আগেই একটি মন্তব্য করেছিলেন। আর সেইটি ছিল যে বাংলাদেশে ফিরে যাবার বিষয়টি এককভাবে আমার নিজের উপর নির্ভর করে না। তো সেই বক্তব্য তুমুল আলোচনার জন্ম দিয়েছিল দেশে বিদেশে সব জায়গায়। কারণ লোকেরা ঠিক এই কথাটির অর্থ বুঝতে পারছিলেন না যে কেন তার নিজের দেশে নিজের ফিরে আসবার বিষয়টি তার উপর নির্ভর করছে না, তাহলে কার উপর নির্ভর করছে? তো তিনি কিন্তু সেটি খোলাসা করেননি। তো তখন থেকে একটি কথা প্রচলিত আছে বা চাউর হয়েছে বিভিন্ন মহলে যে তিনি বোধহয় ইঙ্গিত করছেন ভারতকে, ভারতের ডিপ স্টেটের কথা বোধহয় তিনি বুঝিয়েছেন। খোলাখুলি তো আর বলতে পারেন না যে ভারত চাইছে না, মোদী সরকার চাইছে না বা ডিপ স্টেট চাইছে না যে তারেক রহমান দেশে ফিরুক। তো তারেক রহমান খোলাসা করে বলেননি, বাট পাবলিক পারসেপশন অনেকটা ওরকমই দাঁড়িয়েছিল যে তিনি সম্ভবত ভারতকে ইঙ্গিত করছেন। কারণ যুক্তরাজ্যকে ইঙ্গিত করবার কোনো কারণ নেই। যুক্তরাজ্যে তারেক রহমান কোন পরিস্থিতিতে গিয়েছিলেন সেটি সবারই আমাদের জানা আছে। তো যুক্তরাজ্যে তার বৈধভাবে থাকবার সুবিধা কতখানি ছিল? বৈধভাবে থাকবার সুবিধা তো হয়েই ছিল, কারণ তিনি অবৈধভাবে সেখানে ছিলেন না। কোন ব্যবস্থাধীনে ছিলেন সেটি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তার পলিটিক্যাল অ্যাসাইলাম মঞ্জুর হয়েছিল, তিনি কোনো রেজিডেন্ট পারমিট নিয়ে আছেন যেটি তাকে থাকতে অনুমতি দেয়, নাকি ইতিমধ্যে তিনি নাগরিক হয়েছেন, এই প্রশ্ন নানা মহলে আছে। তো এই বিষয়টির উত্তর আমরা এখনও কিন্তু জানি না। নির্বাচনের ইমিডিয়েট আগে এটি নিয়ে অনেক কথা হয়েছিল। তারেক রহমান সহ অন্য যাদের বিষয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করছিলেন বিভিন্ন দলের, বিশেষভাবে বিএনপি দলীয় অনেকের, যাদের দ্বিতীয় নাগরিকত্ব আছে বা দ্বৈত নাগরিকত্ব আছে বাংলাদেশ সহ আরেকটি দেশের, তো তখন তারেক রহমানের নামও এসেছিল। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল যে তার বিষয়টিও খোলাসা করা হোক, কিন্তু খোলাসা করা হয়নি, এখনও হয়নি আসলে। তো এনিওয়ে, তো যেটি বলছিলাম, যুক্তরাজ্য সরকারের কোনো কারণ ছিল না তাকে আটকাবার, যে তিনি বাংলাদেশে তার নিজের দেশে যেতে চাইছেন আর যুক্তরাজ্য সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট তাকে যেতে দিচ্ছে না, বিষয়টি এরকম না। তো সেই সম্ভাবনা বাদ দিলে আর একটি সম্ভাবনা মাত্র থাকে, সেটি কি? ভারত। তো তখন অনেকেই এরকম মনে করেছিলেন যে নিশ্চয়ই ভারত তাকে যেতে দিচ্ছে না বা দিবে কোনো অনুকূল মুহূর্তে। তার ইমিডিয়েট পরেই কিন্তু আমরা দেখলাম তিনি সিদ্ধান্ত নিলেন দেশে আসবেন এবং তিনি দেশে চলেও আসলেন। তো এসে নির্বাচন হলো যথারীতি, তার দল ভূমিধস বিজয় পেল যেভাবেই হোক। বেশ বিতর্ক আছে অনেক কিছু নিয়ে, থাকলেও বিরোধী দল মেনে নিয়েছে নির্বাচন দেশের স্থিতিশীলতার স্বার্থে, তারা এমনটাই বলেছেন। বাট পর্যবেক্ষক হিসেবে আমাদেরও পর্যবেক্ষণ হলো অনিয়ম হয়েছে, নির্বাচনে যথেষ্ট অনিয়ম হয়েছে। ফলাফল অন্যরকম হতে পারত অনিয়মগুলো না হলে। তো তারপরেও এটি সত্যি কথা যে বিএনপি এখন সরকারে আছে, তারা সরকার গঠন করেছে, তাদের মন্ত্রিসভা গঠিত হয়েছে, সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত। তো একে একে জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলো অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। আর সেই সিদ্ধান্তগুলো অনেককে বাধ্য করছে ডটগুলো মিলিয়ে নিতে। যেই ডট শুরু হয়েছিল তিনি যুক্তরাজ্যে থাকাকালীন সময়ে, তার সেই বক্তব্য থেকে যদি ধরি যে দেশে আসার বিষয়টি তার একার উপর নির্ভর করে না। আর তখন যেই আলাপটি চলছিল যে ভারত আসতে দিচ্ছে না, আবার তিনি যখন চলে আসলেন তখন আবার আরেক আলাপ যে তাহলে কি তিনি ভারতের কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আসলেন, তখনও আবার কিন্তু অন্যরকম একটা আলাপ উঠেছিল বিভিন্ন মহলে যে তিনি ভারতের কাছে দাস খত দিয়ে এসেছেন দেশে, অর্থাৎ দেশে এসে ভারতের কিছু এজেন্ডা তিনি বাস্তবায়ন করবেন বা ভারত সরকারের বা ডিপ স্টেটের অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন, সেইটি তিনি একে একে বাস্তবায়ন করবেন। সেই প্রতিশ্রুতি দিয়েই তিনি দেশে আসতে পেরেছেন। তো তখন লোকেরা আবার সেই ডটগুলো মেলাবার চেষ্টা করেছে। আর এখন অনেকেই ভালোভাবেই সেগুলো মেলাতে পারছেন, এই জন্যে যে যেটি বলছিলাম যে তিনি দেশে ফেরার পর এবং সরকার গঠন করবার পর নির্বাচনে জিতে একে একে যেসব সিদ্ধান্ত গ্রহণ করছেন সেগুলোর অনেকগুলোই ভারতের স্বার্থে যাচ্ছে। মনে হচ্ছে যেন ভারতের প্রেসক্রিপশন তিনি বাস্তবায়ন করছেন। তো গত দুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে, আলোচনা সমালোচনা আছে তার গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে। তো এই মুহূর্তে এই এপিসোডে যদি আমি বিশেষভাবে বলতে চাই স্পেসিফিকলি, সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। তো সম্প্রতি প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দৈনিক কালের কণ্ঠকে 2 পর্বে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন।
সাক্ষাৎকারটি এক পর্বে দিয়েছিলেন, দীর্ঘ ছিল বলে কালের কণ্ঠ 2 পর্বে ছাপিয়েছে। তো সেই সাক্ষাৎকারে তিনি অনেক বিষয় প্রকাশ করলেন। অনেক বিষয় আছে যেগুলো প্রকাশ করা যায় না, কারণ রাষ্ট্রপতির পদটি সাংবিধানিক পদ এবং সেখানে তার কিছু কমিটমেন্টের বিষয় আছে। শপথ গ্রহণ করে কোন সত্য বলা যায়, কোনটি যায় না, এমন কতগুলো বাধ্যবাধকতা থাকে এই পদটির জন্যে। তো সেই পদের সেই বাধ্যবাধকতা কতটুকু ডিসক্লোজ করা যাবে, পাবলিক ডিসক্লোজারের অংশ হবে, কতটুকু হবে না, সেই বিষয়টি রাষ্ট্রপতি মেনে চলেননি বলে অনেক মহল থেকে প্রশ্ন উঠেছে। খোদ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি দাবি করেছেন যে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। তিনি শপথ নিয়ে রাষ্ট্রপতি হয়েছেন এবং শপথ গ্রহণকারী পদাধিকারী তিনি এই তথ্যগুলো যেগুলো পাবলিকলি তিনি ওপেন করেছেন কালের কণ্ঠের কাছে, তিনি সেটি করতে পারেন না। অনেক বিষয় আছে এখানে, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রের অনেক গোপনীয় বিষয়, সংবেদনশীলতা আছে অনেকগুলো বিষয়ে, যেসব বিষয়ে রাষ্ট্রপতি কথা বলেছেন। তো এই অভিযোগ খোদ বিরোধী দলের নেতার কাছ থেকে এসেছে, দেশের মানুষও বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। তো আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ওজন অনেকখানি কমিয়ে ফেলেছিলেন। রাষ্ট্রপতিকে মানুষের যেই নজরে দেখার কথা সেটি কিন্তু হচ্ছে না, তার ক্ষেত্রে হয়নি একেবারেই। শুরু থেকেই তিনি নানা রকমভাবে লাঞ্ছিত হচ্ছিলেন, জনরোষের শিকার হয়েছেন, বঙ্গভবন ঘেরাও করা হয়েছে, তার পদত্যাগ দাবি করা হয়েছে, কোনো কিছুতেই তার কিছু লাগেনি, তার কিছু আসে যায়নি। তিনি বঙ্গভবনে নিরাপত্তা পরিবেষ্টিত অবস্থায় সুখে দিনাতিপাত করছেন, যতই তাকে যা কিছু বলা হোক তার কিছু আসে যায় না, সেটি কিন্তু পরিষ্কার হয়েছে। তো অন্য অনেক লোক হলে, ব্যক্তিত্ব সম্পন্ন লোক হলে হয়তো নিজে থেকে পদত্যাগ করে ফেলতেন, কারণ তিনি যেই সরকারের লেগেসি, যেই হাসিনার তিনি উচ্ছিষ্ট, তো সেই হাসিনা যেই পরিস্থিতিতে বিদায় নিলেন, সেই হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার ক্ষমতায় থাকবার নৈতিক অধিকার থাকে না। দুটো বিষয় এখানে, একটি হলো আইনগত দিক। আইনগত দিক থেকে তিনি ঠিক আছেন, তিনি থাকতে পারেন, কারণ সংসদীয় ব্যবস্থায় আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে সরকার ফল করলেও রাষ্ট্রপতি থেকে যান, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সেই রাষ্ট্রপতি থেকে যান বা দীর্ঘ সময় ধরে থাকেন, পরে হয়তো তিনি পদত্যাগ করেন, এরকম বিষয় হয়। কিন্তু রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে হয় না, রাষ্ট্রপতিকে লাঞ্ছিত হতে হয় না, সেটি কিন্তু আমরা দেখিনি, হয় না সেগুলো। তো তার ক্ষেত্রে সেটি হয়েছে, বাজে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, আর অনেক অভিযোগ তিনি নিজেই উস্কে দিয়েছিলেন। কারণ তিনি যখন প্রকাশ্যে বলছিলেন অন রেকর্ড যে প্রধানমন্ত্রী তাকে পায়ের ধুলো দিচ্ছেন না, সেই জন্য তার মন খারাপ, তার কাঁদো কাঁদো চেহারার কথা আমাদের অনেকেরই মনে আছে। সেই ভিডিওগুলো কিন্তু নতুন করে এখন আবার চলে এসেছে সামাজিক গণমাধ্যমে, অনেকেই দেখেছেন গতকাল থেকে। তো তার আগের সেই বক্তব্য, কাঁদো কাঁদো চেহারা শাহাবুদ্দিন চুপ্পু, তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার পদধূলি পাননি বলে সাবেক প্রধানমন্ত্রী পদচ্যুত এবং পলাতক, তার খুব মন খারাপ হয়েছে। ভয়ঙ্কর কথা, তখন অনেকেই তাকে মেপে ফেলেছিলেন। তার নিয়োগ নিয়ে শুরু থেকে প্রশ্ন ছিল যে তার মতো একজন বিতর্কিত মানুষকে কেন নিয়োগ দিতে হলো। তো সেই উস্কানি তিনি নিজেই দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে। তিনি প্রধানমন্ত্রীর চরণ ধুলো পাননি। সেই ব্যক্তিত্বের সম্পন্ন চুপ্পু বিভিন্ন সময় অভিযোগ করছিলেন তার অপমান হচ্ছে। খুব বেশি দিন আগের কথা না, যখন বিদেশে বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশন থেকে তার ছবিগুলো নামিয়ে ফেলা হলো, সেই প্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন যে তার খুব অপমান হচ্ছে, তিনি অপমানিত বোধ করেছিলেন। ভয়ঙ্কর কথা, অপমানিত বোধ তো তিনি করেন যার মান সম্মান বোধ থাকে। তার কি শুরু থেকেই ছিল সেটি? প্রিয় দর্শক শ্রোতা, ছিল না। বাট তিনি দাবি করেছিলেন হাস্যকরভাবে তিনি অপমানিত বোধ করছেন। আচ্ছা, যদিও আমি ব্যক্তিগতভাবে আমি একটি কন্টেন্ট তখন বানিয়েছিলাম আমার চ্যানেল থেকে, আমি বলেছিলাম চুপ্পুকে যদি সহ্য করতেই হয়, চুপ্পু যদি থেকেই যান ক্ষমতায় রাষ্ট্রপতি হিসেবে, তাহলে চুপ্পুর ছবি নামাবার দরকার ছিল কি? সেটি হাস্যকর ছিল। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যারাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, এটি একটি অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ছিল, সেটি একেবারে অপ্রয়োজনীয় ছিল। কারণ সেটি নামিয়ে দেওয়ার মাধ্যমে যদি এমন হতো যে সেই ঘটনাটা লিড করেছে তার পদত্যাগে, তার ডিসমিসালে কিংবা তার রেজিগনেশনে, যেটি হোক, করেনি, সেটি যদি নাই করবে, তিনি থেকেই গেলেন, তাহলে কেন সেই নাটক? আমি আপত্তি করেছিলাম। বাট তিনি যে অভিযোগ করেছিলেন তার মান সম্মান গেছে, মান সম্মান তার যায় যার থাকে, তার তো ছিলই না কিছু, হারাবার ভয় কোথায় ছিল? ল্যাংটার আবার হারাবার ভয় কি? আচ্ছা, তো যেটি বলছিলাম, গতকাল যেই দৃশ্য আমরা দেখলাম, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তিনি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা ট্র্যাজেডিতে নিহত হয়েছিলেন যে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা এবং এর বাইরে আরও 7 জন, সাকল্যে 74 জন, বিশেষভাবে বনানী সামরিক কবরস্থানে
প্রধানমন্ত্রীর হাতে হাত ধরে তিনি সেখানে গেলেন তাদের প্রতি অফিসারদের প্রতি, সেনা অফিসারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। তো এইটিকে দেশের মানুষ ভালো চোখে দেখছেন না। এইটিকে অনেকে মনে করছেন প্রাইম মিনিস্টার মেড আ মকারি আউট অফ হিমসেলফ। প্রাইম মিনিস্টার নিজের সঙ্গে নিজে তামাশা করেছেন এবং শহীদদের প্রতি এটি তামাশা, শহীদদের স্মৃতিস্তম্ভের গালে একটি চপেটাঘাত। অনেকে এইভাবে দেখছেন বিষয়টি। কারণ চুপ্পু সেখানে যেতে পারেন না, চুপ্পুর সেখানে যাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তারেক রহমান কি করে এটুকু বুঝতে পারলেন না? তাহলে কি করে তিনি দেশ চালাবেন? তার উপর দেশের মানুষ আস্থা কি করে রাখবেন? তারেক রহমানের জানা নেই শেখ হাসিনা কে ছিলেন, আওয়ামী লীগ কারা ছিল, এবং আওয়ামী লীগ নিয়োজিত, আওয়ামী লীগ অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি করে যেতে পারেন সেখানে, যেখানে জোরালো অভিযোগ আছে যে শেখ হাসিনা হারসেলফ ওয়াজ ইনভলভড ইন দ্য প্রসেস, ইন দ্য মার্ডার, ইন দ্য মেসাকার, ইন দ্য এন্টায়ার প্ল্যান। শেখ হাসিনা নিজে, শেখ হাসিনার বেশ কিছু এমপি মন্ত্রী তারা এই মাস্টার প্ল্যানের অংশ। এবং মাত্রই আমরা গতকালই জানতে পেরেছি চিফ পাবলিক প্রসিকিউটর জনাব বোরহানুদ্দিন জানিয়েছিলেন আমার দেশ পত্রিকাকে যে শেখ হাসিনাকেও তারা আসামি করতে যাচ্ছেন বিস্ফোরক মামলা আইনটিতে। দুটো ধারায় মামলাটি চলছে প্রিয় দর্শক শ্রোতা, একটি হলো হত্যাকাণ্ডের মামলা, একটি হলো বিস্ফোরক আইনের মামলা। তো বিস্ফোরক আইনে যে মামলাটি চলমান আছে সেই মামলায় শেখ হাসিনাকে, জাহাঙ্গীর কবির নানককে এবং হাসিনার আত্মীয় ফজলেনুর তাপসকে এবং আরও বেশ কয়েকজনকে আসামি করা হচ্ছে। সম্পূরক অভিযোগ হিসাবে সেটি আসবে। তো সেই হাসিনার অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতিকে হাতে হাত ধরে কসম খেয়ে সেখানে তাকে নিয়ে যাবার এবং ডিসপ্লে করবার কি প্রয়োজন? পুরো জাতির সঙ্গে তামাশা নয় কি এটি? যেমনি তামাশা শহীদ কর্মকর্তা এবং যারা সেখানে নিহত হয়েছেন, সেখানে শুয়ে আছেন, তাদের পরিবার পরিজন, তাদের নিকটাত্মীয়দের প্রতিও তো সেটি অপমাননা, বিশাল বড় অপমাননা এটি। তো তারেক রহমান এই ভুল কীভাবে করলেন, এই প্রশ্নটি কিন্তু গতকাল থেকে ঘুরপাক খাচ্ছে। তো হ্যাঁ, কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে ভূয়সী প্রশংসা করেছেন চুপ্পু বিএনপি সম্পর্কে, যে বিএনপি তাকে সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে, নাহলে তিনি থাকতে পারতেন না। এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের কথা বলেছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর 3 বাহিনীর প্রধানের দেয়া মনোবল, বিএনপির সর্বাত্মক সহযোগিতা এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের তার সঙ্গে দেখা করে আশ্বাস দেওয়া, এইসব বিষয় তাকে এখনো ক্ষমতায় রেখেছে। উচ্ছ্বসিত প্রশংসা তিনি করেছেন। হ্যাঁ, তারেক রহমান এইসব প্রশংসায় গলে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু চুপ্পু আগে পরে বিএনপি সম্পর্কে কি রোল প্লে করেছে, তারেক রহমান সম্পর্কে তার ভাবনা কী ছিল, জিয়াউর রহমান সম্পর্কে তার ভাবনা কী? এই গতকাল থেকে যেসব সোশ্যাল মিডিয়ায় নতুন করে পুরনো ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেল তিনি বলছেন জিয়াউর রহমান সম্পর্কে তিনি যেভাবে বিষোদ্গার করছেন, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম খালেদা জিয়া। এবং শুধু এটাই না, তারেক রহমানের সেই খাম্বা কাণ্ড তিনি আবার স্মরণ করিয়ে দিলেন। বিদ্যুতের পরিবর্তে আসলো খাম্বা, টাকা সম্পদ পাচার হয়েছে, কোথায় গেল, কারা করলো? প্রিয় দেশবাসী, আপনারা মিলিয়ে নেবেন, আমি আপনাদের প্রভোগ করছি না, আমি আপনাদের জানাচ্ছি চুপ্পু নাকি দেশবাসীকে প্রভোগ করেনি তারেক রহমান সম্পর্কে, বিএনপি সম্পর্কে। খাম্বার উদাহরণ দিয়ে দিলেন, সেটি প্রভোকেশন না। তো আসলে এই ছিল অবস্থাগুলো, এই ছিলেন চুপ্পু, বিএনপি সম্পর্কে তার মনোভাব, তারেক রহমান সম্পর্কে তার মনোভাব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক দেশনেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তার মনোভাব। সব কিছু কিন্তু পরিষ্কার, সব কিছু এখন অন রেকর্ড, লুকোবার কিচ্ছু নেই, সবার কাছে সব কিছু আছে। এই দেশের একজন সাধারণ নাগরিকের কাছেও এইসব ভিডিও পাওয়া যাচ্ছে। এগুলো কোনো সরকারি আর্কাইভ থেকে আসতে হয় না, এগুলো সব জায়গায় আছে, ইউটিউবেও আছে, সার্চ করলেই পাওয়া যায়। তো জনাব তারেক রহমান সাহেব একে একে এইভাবে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছেন। জানি না তার ভাগ্যে কি আছে, অনেকে বলছেন 2 বছর, অনেকে 3 বছর। এই পরিস্থিতি চলতে থাকলে তিনি কি 6 মাসও ক্ষমতায় থাকতে পারবেন? শেখ হাসিনা কিন্তু পেরেছিলেন 15 বছর ক্ষমতায় থাকতে। কারণ শেখ হাসিনা যেভাবে পারেন, আওয়ামী লীগ যেভাবে পারে অনেক কিছুই, বিএনপি কি সেভাবে পারে? বিএনপি কি সেভাবে পেরেছিল? পারলে বিএনপিকে কি এই 15 বছর বিএনপির লাখো কোটি নেতাকর্মীকে এই অত্যাচার, এই অন্যায় হাসিনার এবং আওয়ামী লীগের সহ্য করতে হয়? তারেক রহমান হিমসেলফ ওয়াজ ইন এক্সাইল। 17 বছর তাকে এক্সাইলে থাকতে হয়েছে নির্বাসনে। তাকে কেন থাকতে হলো নির্বাসনে? কে পাঠিয়েছে তাকে নির্বাসনে? ডক্টর ইউনূস কিংবা জামায়াত ইসলামের কেউ না, তার প্রিয় হাসিনা এবং আওয়ামী লীগ। সো এখনও সময় আছে তারেক রহমানকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর ভুল সিদ্ধান্তগুলো থেকে ফিরে আসতে হবে, না হলে ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং সেই ভবিষ্যৎ দেখবার জন্যে আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।